দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় সংকর ধান চাষের বিজ্ঞানসম্মত পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুমন দেবনাথ, সহকারী উদ্ভিদবিদ, চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। এই যে সংকর ধান, তার বিজ্ঞানসম্মত চাষের পদ্ধতি আজ আমরা আপনার থেকে শুনবো। তো প্রথমে একটু জানতে চাইব যে কখন আমরা চাষ করব, মানে এই সংকর ধান চাষের উপযুক্ত সময় কখন? হ্যাঁ, খারিফ মরশুমে সংকর ধানের
চাষের সঠিক সময় হলো জুলাই মাস। আচ্ছা, তবে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেও যদি আমরা রোয়া করে দিতে পারি, তাহলে পরবর্তী রবি মরশুমের জন্য কিন্তু আমরা যথেষ্ট সময় পেয়ে যাব। তাই আমাদের মাথায় রাখতে হবে আগস্টের মাঝামাঝি আমরা যেন রোয়া করে দিতে পারি। মোটামুটি এরকম এই আগস্ট মাসে আমরা চাষটা করতে পারছি এই সময়ে। একদমই তাই। আচ্ছা, তো চাষ করতে গেলে তো আমাদের প্রথমে বীজতলা করতে হবে বা বীজ তৈরি করতে হবে। তো বীজতলা আমরা কখন এবং কিভাবে তৈরি করব? এক্ষেত্রে বলি যে বীজতলার আকার কেমন হওয়া উচিত। হুম, এক্ষেত্রে কিন্তু অন্য ধান, উচ্চ ফলনশীল ধানের বীজতলার যা আকার, সেই আকার একই থাকে। অর্থাৎ কিনা একটা থাম রুল আছে যে আমরা মূল জমি আমাদের যতটুকু হবে তার 10 ভাগের 1 ভাগ হবে আমাদের বীজতলা। আচ্ছা, অর্থাৎ কিনা আমরা যদি 1 বিঘা ধান জমিতে চাষ করি, তাহলে তার জন্যে আমাদের বীজতলা লাগবে 2 কাঠা। আচ্ছা, এবং এই যে বীজতলা, সেই বীজতলা 1 মিটার চওড়া এবং সুবিধা মতো লম্বা বীজতলায় বিভিন্ন খণ্ডের মধ্যে 8 থেকে 10 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি গভীর নালা কিন্তু রাখতে হবে জল নিষ্কাশনের জন্য। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে বীজ শোধন করতে হবে। আমরা জানি যে আমরা কথায় বলি প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ কিনা যে আমাদের বীজের মধ্যে বীজবাহিত যে রোগ, সেইগুলো আটকানোর জন্য কিন্তু আমাদের বীজ শোধনটা খুবই দরকার। আচ্ছা, এক্ষেত্রে 1 কেজি বীজের সঙ্গে 2 গ্রাম কার্বেন্ডেজিম, এটা দিয়ে কিন্তু আমরা বীজ শোধন করতে পারি। সেটা ভিজে পদ্ধতিতে? একদমই তাই, ভিজে পদ্ধতিতে আমরা এটা কিন্তু 24 ঘন্টা সেই মিশ্রণে কিন্তু আমরা বীজটা ভেজাবো। ভিজিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেটাকে ছায়ায় শুকিয়ে আমরা তারপরে বীজটা বপন করব। শুকনো পদ্ধতিতে কি এটা করা যেতে পারে? শুকনো পদ্ধতিতেও করা যেতে পারে, সেক্ষেত্রেও ব্যাভিস্টিন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আপনি যে প্রিভেনশনের জন্য বীজ শোধনের কথা বলছেন, সেখানে কি মাটি শোধনের কোনো ব্যাপার আছে? মাটি শোধনও আমরা করতে পারি, কিন্তু মাটি শোধন এই যে আমাদের এমনিতেই শঙ্কর ধান, তার চাষের খরচ কিন্তু একটু বেশি। তাই আমরা যদি এখন আবার মাটি শোধন করতে চাই, তাহলে কিন্তু খরচাটা বেশি হবে। কিন্তু যারা মনে করেন কি যে আমার একটু খরচা বেশি হোক, তাদের জন্য আমি বলবো 1 গ্রাম ট্রাইসাইক্লাজোল, সেটা কিন্তু 75% 1 গ্রাম ট্রাইসাইক্লাজোল, সেটা দিয়ে কিন্তু আপনারা মাটিটা শোধন করে নিতে পারেন। সেটা ভালো, সেটা ভালো। তো আমরা বীজতলা তৈরি করলাম বা বীজতলা সম্বন্ধে জানলাম, এবার আমরা চারা তৈরি করব। সেই চারা তৈরির পদ্ধতি নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, চারা তৈরির পদ্ধতি উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে যে সময় আমরা যদি বলি যে খারিফ মরশুমে 30 দিনের চারা কিন্তু আমরা রোপণ করি। এক্ষেত্রে শঙ্কর ধানের ক্ষেত্রে সেটা কিন্তু 20 থেকে 25 দিনেই সেই চারাটা তৈরি হয়ে যায়। তাই 5 দিন কিন্তু 5 থেকে 7 দিন কিন্তু আমরা এগিয়ে নিয়ে আসতে পারি রোপণের সময়টাকে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো যে বোরো এবং খারিফ এই 2 মরশুমে চারা তৈরি করতে কিন্তু আমাদের একটু সময়ের হেরফের ঘটে। মানে খারিফ মরশুমে আমাদের চারা তৈরি হতে কম সময় লাগে বোরো মরশুমের তুলনায়। কেন লাগে? তার কারণ বোরো মরশুমে কিন্তু তাপমাত্রা যেটা কম থাকে, তো যেহেতু কম থাকে তাই বৃদ্ধির জন্য যে তাপমাত্রা দরকার সেটা গাছ পায় না বা পেতে দেরি হয়। তাই বোরো মরশুমে কিন্তু চারা তৈরি হতে বেশি সময় লাগে। এক্ষেত্রে একটা মজার কথা বলবো কি যে একটা পাতা বের হতে ধানের ক্ষেত্রে 100 ডিগ্রি ডে টেম্পারেচার লাগে। 100 ডিগ্রি ডে মানে ধরুন আজকের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কালকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে 2 দিনে 15 প্লাস 17 32 ডিগ্রি ডে হবে। এরকম করে যখনই 100 ডিগ্রি ডেতে পৌঁছে যাবে তখনই কিন্তু ধান গাছের ক্ষেত্রে একটি পাতা বের হবে। তখন এই ক্ষেত্রে তাপটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বলে থাকি যে যখন 4 থেকে 5টি পাতা বের হবে তখনই কিন্তু চারা গাছ রোপণের জন্য আদর্শ। তাই খারিফ মরশুমে আপনারা ধরে নিতে পারেন, যদি আমরা ধরি যে অ্যাভারেজ টেম্পারেচার সেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই 100 ডিগ্রি ডে পৌঁছাতে এটা 3 দিন 3.5 দিন সময় লাগবে। তো সেই জন্য কিন্তু দেখবেন কি যে 5টা পাতা বেরোতে কিন্তু ওই 20 দিনের কাছাকাছি সময় লেগে যাচ্ছে। তাই খারিফ মরশুমে কিন্তু 20 থেকে 25 দিনের চারাকে আমরা লাগাই। সেক্ষেত্রে 15 ডিগ্রি যদি হয় যে বোরো মরশুমে অ্যাভারেজ টেম্পারেচার, সেক্ষেত্রে 7 দিন 7.5 দিন 8 দিন কিন্তু একটা পাতা বেরোতে সময় লেগে যাচ্ছে। তাই 5টা পাতা বেরোতে তখন কিন্তু 35 থেকে 40 দিন সময় লেগে যায়।
তো এই যে চারা তৈরির জন্য আমরা যে বীজ রোপণ করব, সেই বীজ কি আমরা ছড়িয়েই বপন করব আর কি? হ্যাঁ, চারা তৈরির জন্য বীজতলায় বীজ ছড়িয়ে বপন করব, এবং এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন হালকাভাবে, একটু ঘনভাবে যাতে না হয়, হালকাভাবে যেন বীজটা আমরা ছড়াই। তাহলে যে চারা গাছের বাড় বৃদ্ধি সেটা ভালো হবে, শিকড় তার প্রসারতা সেটা খুব ভালো হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে কি যেন হালকাভাবে আমরা বীজটাকে ছড়াই। 20 থেকে 25 দিন যখন আমাদের চারার বয়স হলো, তখন মোটামুটি কতটা লম্বায় হয়? লম্বায় আপনি এটা খারিফ মরশুমে একরকম হয়, বোরো মরশুমে কিন্তু আর এক রকম হয়। খারিফ মরশুমে এটা আপনি যদি চাষিদের উদ্দেশ্যে যদি আমি বলি, আঙুল মেপে যদি বলি, তাহলে 8 থেকে 10 আঙুল কিন্তু খারিফ মরশুমে হয়ে যায়, কিংবা তার বেশিও হয়। কিন্তু একই 3টে থেকে 4টে পাতা বেরোচ্ছে, কিন্তু বোরো মরশুমে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি যে 4 থেকে 5 আঙুলের বেশি কিন্তু বোরো মরশুমে তার মানে লম্বায় কিন্তু তার থেকে বাড়ছে না বেশি। তাহলে আমরা 20-25 দিনে যখন দেখলাম যে 4 থেকে 5 আঙুল হয়ে গেছে, আমরা যখন সেটাকে নিয়ে মূল জমিতে রোপণ করব আর কি, তো সেই পদ্ধতি যদি একটু বলেন যে মূল জমি আমরা কিভাবে তৈরি করব? হ্যাঁ, মূল জমি তৈরি করতে গেলেই যেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধানের মতোই এখানে কিন্তু আমরা প্রথমেই বলবো কি যে যদি জৈব সার আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো। তাহলে প্রথমে আমরা জৈব সার হিসাবে গোবর সার দিতে পারি, বা আমরা পাতা পচা সার দিতে পারি, কেঁচো সার দিতে পারি। সেটা কি চাষের আগে? চাষের আগে আমরা সেটা দিয়ে তারপরে লাঙল দিয়ে হোক কিংবা ট্রাক্টর দিয়ে হোক সেটা ভালো করে মিশিয়ে দেব, চাষ দেব। সেটা দিয়ে আমরা জমিটাতে তৈরি করব। জমিটা তৈরি করার পর সেখানে কাদা করব, কাদা করে তারপরে আমরা এই রোপণ শুরু করব। এক্ষেত্রে শঙ্কর ধানের ক্ষেত্রে গুছি থেকে গুছির দূরত্ব সেটা হবে 15 সেন্টিমিটার, এবং সারি থেকে সারির দূরত্ব তাও হবে 15 সেন্টিমিটার। অর্থাৎ 1 বর্গমিটারে 44টি গুছি যেন আমরা পাই, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই বিজ্ঞানসম্মত যে রোপণ সারিতে, সেটা একটু যদি বলেন। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত রোপণের ক্ষেত্রে অন্য উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমরা সারি থেকে সারির দূরত্ব রাখি 20 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা 15 সেন্টিমিটার রাখছি, অর্থাৎ 5 সেন্টিমিটার কম রাখছি। তার একটাই উদ্দেশ্য যে প্রতি বর্গ মিটারে আমাদের গাছের সংখ্যা বৃদ্ধি করা। আমাদের মূল উদ্দেশ্য বেশি ফলন পাওয়া। তাই প্রতি বর্গ মিটারে যদি আমরা বেশি গাছের সংখ্যা বাড়াতে পারি তাহলে কিন্তু ফলনটা আলটিমেটলি বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনি বলতে পারেন কি যে গাছ থেকে গাছের দূরত্ব যদি কম হয় তাহলে তো সে খাবার কম পাবে। এই ক্ষেত্রেই মজা। এই ক্ষেত্রে মজাটা এখানেই কি যে শঙ্কর ধানের যে শিকড়ের প্রসারতা, তার শিকড়ের বা মূলের যে অ্যাক্টিভনেস সেটা অন্য ধান অপেক্ষা অনেক ভালো হয়। তাই এ কিন্তু অনেক বেশি পরিমাণে খাদ্য বা সার মাটি থেকে গ্রহণ করতে পারে। তাই এর যদি মাঝখানে 5 সেন্টিমিটার গ্যাপ কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর ফলনে কোনো প্রভাব পড়ে না। তাই আমরা এক্ষেত্রে অন্যান্য যে ট্র্যাডিশনাল যে ভ্যারাইটি তার থেকে শঙ্কর ধানের চাষের জন্য আমরা এই পন্থা অবলম্বন করতে পারি। তো আমরা তো দুবার চাষ করতে পারছি। এক সময় বড় মরশুমে তখন একটু জল কম থাকছে বা মাটি শুকনো থাকছে, কিন্তু আমরা যে বর্ষাকালে যখন আমরা চাষ করছি তখন তো জল জমে থাকছে। তো এই ধানের ক্ষেত্রে, এই হাইব্রিড ধান বা শঙ্কর ধানের ক্ষেত্রে জলসেচ নিয়ে যদি কিছু বলেন। হাইব্রিড ধানের ক্ষেত্রে জলসেচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি বলবো যে রোপণের সময় কিন্তু ছিপছিপে জল থাকা প্রয়োজন। আচ্ছা। এরপর রোপণের 20 দিন থেকে 30 দিন তখন কিন্তু 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে। আচ্ছা। এবং তারপরে আরও 7 থেকে 10 দিন ধরে 4 থেকে 5 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে। এরপরে 4-5 দিনের জন্য জল দেওয়া বন্ধ রাখতে হবে। এই সময় কিন্তু জল, বর্ষাকাল হলে তো জল দেবেই না, জল তো আকাশ থেকে পড়বে, তখন কি হবে? সেই জন্যেই আমরা কিন্তু রেকমেন্ড করি, আমরা কিন্তু বলি বোরো সিজনে আপনারা কিন্তু হাইব্রিড ধানের চাষটা করুন বেশি করে, যেহেতু এই যে সেচের একটা কিন্তু সমস্যা খারিফে থেকে যায়। কিন্তু আমরা যদি আমাদের জলবায়ুর দিকে, আবহাওয়ার দিকে লক্ষ্য রাখি, আমরা কিন্তু দেখতে পাবো এখন কিন্তু আমন মরশুমে সেই হারে বৃষ্টি হচ্ছে না। আমাদের কিন্তু আমন মরশুমেও এখন জল সেচ দিয়ে চাষ করতে হচ্ছে। তাই আমরা কিন্তু এখন আমন মরশুমেও এইভাবে জলের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে সেটা মেটাতে পারবো জলসেচের মাধ্যমে। আচ্ছা।
এবং যেটা বলছিলাম যে পাশকাঠি যখন ছাড়ার সময় হয় কতদিন তখন? তখন আপনি ধরুন কি যে রোপণের 25 থেকে 30 দিনের মাথায়, মানে চারা তৈরি হলো 25 দিন, আর রোপণের পরে 25, মানে প্রায় 50 দিন। প্রায় 50 দিনের মাথায় কিন্তু ম্যাক্সিমাম টিলারিং, অর্থাৎ কার্যকরী যে পাশকাঠির সংখ্যা সেটা কিন্তু তখনই বেশি হারে কিন্তু বেরোতে থাকে। তখন কিন্তু জলসেচটা খুব প্রয়োজন। তখন কিন্তু 4 থেকে 5 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে। তার পরপরই কিন্তু জলটাকে বন্ধ করে দিতে হবে, জলসেচটাকে বন্ধ করে দিতে হবে। একটা ছিপছিপে অবস্থা বা স্যাঁতসেঁতে অবস্থায় যদি থাকে তাহলে সেটা খুব ভালো। কেন না, ওই সময় কিন্তু যে পাশকাঠিগুলো তৈরি হয় সেটা হচ্ছে অকার্যকারী পাশকাঠি। আর আমরা চাইবো যাতে অকার্যকারী যে পাশকাঠি সেটা যত সংখ্যক কম হোক, তাহলে কিন্তু সেইটা আলটিমেটলি ফলনের উপরে তার একটা প্রভাব পড়ে। আপনি যেটা বলছেন যে জলটাকে দাঁড় করিয়ে রাখতে হবে ধান গাছের গোড়ায়, তাহলে আমরা সারটা কিভাবে দেব? হ্যাঁ, ছিপছিপে আমি বলেছি যে একটা সময় কিন্তু 2 থেকে 3 সেন্টিমিটার জল বা ছিপছিপে জল রাখতে হবে। আমাদের সার দেওয়ার সময় কিন্তু তখন, সার দেওয়ার সময় কখন না, সার দেওয়ার সময় হচ্ছে যখন আমরা রোপণ করব তখন। সেটা বেসাল হিসাবে আমরা যেটা দিই সেটা হচ্ছে বেসাল হিসাবে আমরা দেব। তখন আমাদের টোটাল যে নাইট্রোজেন সার লাগবে তার 50% সার আমরা নাইট্রোজেন সার তখন দিয়ে দেবো, এবং ফসফেট সার যেটা লাগবে তার পুরোটা তখন দিয়ে দেবো, এবং পটাশ সার যেটা টোটাল লাগবে তার 4 ভাগের 1 ভাগ দেবো। এনপিকে যেটা বলছেন আপনি, সেটা এটা কতটা পরিমাণে, কতটা জমিতে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে? হেক্টর প্রতি আমাদের খারিফ মরশুমের জন্য লাগবে 80-40:40, অর্থাৎ 80-40-40 এই হারে হেক্টর প্রতি। এটা কি ভাগ ভাগ করে দিতে হবে? হ্যাঁ, সেই ভাগের কথাই বলছিলাম। যখন আমরা জমিটা তৈরি করব, মূল সার হিসাবে মোট নাইট্রোজেনের অর্ধেক আমরা দেব, মোট ফসফেটের পুরোটা দেব, এবং পটাশের 1/4 দেব। মানে ফসফেটটা পরে আর দেবো না? ফসফেটটা আর পরে দেব না। তার কারণ আমরা জানি যে ফসফেট কিন্তু মূলত শিকড় তৈরির কাজে লাগে, এবং শিকড় তৈরির কাজটা প্রথমেই হয়ে গেলে আমাদের পরবর্তীতে কিন্তু এই সারের প্রয়োজনীয়তা আর তেমন হয় না। আচ্ছা, বাকি সারগুলো আবার ভাগ করে দেব? বাকি সারটা আমরা ভাগ করে দেব। বাকি সারটা ভাগ করে দেওয়ার সময় হচ্ছে 20 থেকে 25 দিন, রোপণের 20 থেকে 25 দিন বাদে আমরা আবার একটা চাপান সার দেব। আচ্ছা, সেটা হচ্ছে যে 50% নাইট্রোজেন বাকি থাকলো তার অর্ধেক, অর্থাৎ মূল সারের 25% তখন চাপান সার হিসেবে আমরা ইউরিয়াটা দেব। আরো 25% থেকে গেল। আরো 25% যেটা থেকে গেল সেইটা যখন থোড় আসবে, আচ্ছা, সেই থোড় আসার সময় সেই 25% ইউরিয়া দেব, তার সঙ্গে বাকি যে পটাশটা থেকে গেল পুরো পটাশটা দিয়ে দেব। তার কারণ পটাশটা আমাদের মানে কি করে, যে পটাশটা আমাদের যে খাদ্যের যে ট্রান্সপোর্টেশন, যে মানে সরবরাহ করছে জল থেকে শুরু করে খাদ্য, সেটার কিন্তু পটাশ সেই কাজটা করে। মানে যদি বলেন কি যে বাহকের কাজ, সেই বাহকের কাজটা কিন্তু পটাশ করে। তাই যখন থোড় তৈরি হবে তখন কিন্তু নাইট্রোজেন বলুন বা অন্য খাদ্য উপাদান, সেইটা কিন্তু যাতে শিকড় থেকে পাতায় যায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জন্য তখন পটাশটা দেওয়া হয়। আমরা যে প্রত্যেকটা চাষের ক্ষেত্রেই দেখেছি কিছু রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। এই ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ কেমন? এই ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ বলতে আমরা উচ্চ ফলনশীল ধান যখন চাষ করব সেক্ষেত্রে যে যে রোগ হয় এক্ষেত্রেও কিন্তু সেই রোগ হতে পারে। আচ্ছা, এবং পোকার ক্ষেত্রেও বলছি, উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রেও যেসব রোগ পোকা বা পোকা বলুন সেগুলো আমরা দেখতে পারি, হাইব্রিডের ক্ষেত্রেও আলাদা কিছু আমরা দেখব না। তবে আমি যেটা বলবো কি যে হাইব্রিডের ক্ষেত্রে যে শোষক পোকা, সেই শোষক পোকা কিন্তু আমরা তুলনামূলকভাবে একটু বেশি দেখি। হ্যাঁ, যেটাকে আমরা অনেক সময় বলি যে মাজরা পোকা। মাজরা পোকার আক্রমণ কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে একটু বেশি আমি অন্তত লক্ষ্য করেছি। তো মাজরা পোকার ক্ষেত্রে যখন স্প্রে করা উচিত সেটা কিন্তু সময় মতো করতে হবে। এক্ষেত্রে আমি বলি যে অনেক সময় চাষি বন্ধুরা থোড় আসার পরে যখন দেখছেন যে মাজরা পোকা উড়ে বেড়াচ্ছে তখন কিন্তু স্প্রে করেন। তখন স্প্রে করলে কিন্তু কোনো কাজই হবে না। আচ্ছা, মাজরা পোকা যখন ডিম পাড়ছে তখন কিন্তু সেটাকে ধ্বংস করতে হবে তার আগে। তার জন্য বলা হয় যে রোপণের 21 দিনের পর থেকে 25 দিনের মধ্যে কিন্তু আমাদের ওই কীটনাশক যেটা আমরা মাজরা পোকা দমন করতে ব্যবহার করব সেইটা স্প্রে করে দেবো, তবে কিন্তু আমরা সঠিকভাবে আমরা দমন করতে পারবো।
এই যে কীটনাশকের কথা বলছেন, সেটা কি জৈব না অজৈব? আমরা মূলত অজৈবটাই ব্যবহার করছি, তার কারণ জৈব কীটনাশক দিয়ে এখন আর পোকামাকড়কে নিয়ন্ত্রণ দমন করা করা যাচ্ছে না। যাচ্ছে না। আপনার প্রাকৃতিক যেগুলো আলোক প্রাকৃতিক ফাঁদ বা এই টাইপের? আলোক ফাঁদ, হ্যাঁ, আলোক ফাঁদের একটা অবশ্যই তার প্রয়োজনীয়তা রয়েছে। আলোক ফাঁদ ব্যবহার করলে পোকার সংখ্যা কিন্তু অনেকটাই কমে। তো এই শঙ্কর ধান বা হাইব্রিড ধান, যার বিজ্ঞানসম্মত চাষের পদ্ধতি আপনার থেকে আমরা শুনছি, তো তার উৎপাদনশীলতা নিয়ে যদি কিছু বলেন। আমরা যে উচ্চ ফলনশীল ধান যেটা আমরা চাষ করি, তার থেকে হেক্টরে কিন্তু মোটামুটি 1.5 টন ফলন কিন্তু বেশি দেয়। তাই যদি শতাংশের বিচারে আমরা এটা বলি, তাহলে 15 থেকে 20% ফলন কিন্তু শঙ্কর ধানের ক্ষেত্রে বেশি হয়। কোনো চাষি বন্ধু যদি এই শঙ্কর ধান বা হাইব্রিড ধান চাষ করতে চান, তার জন্য আপনি কি কি টিপস বা উপদেশ দেবেন? প্রথমেই বলবো যে আপনি বীজতলা তৈরির সময় ধানটা হালকা করে ফেলবেন। আচ্ছা, পাতলা পাতলা করে ফেলবেন। পাতলা পাতলা করে ফেলবেন। দ্বিতীয়ত বলবো যে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে যেমন 20x15 সেন্টিমিটার এই যে মাপে আমরা রোপণ করি, এক্ষেত্রে 15x15 এই মাপে কিন্তু আমরা ধান গাছ রোপণ করব। এরপরে যেটা বলবো কি যে এর সারের ব্যবহার কিন্তু একটু বেশি। আচ্ছা, সেই সারটা কিন্তু আমরা সময় মতো কিন্তু আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে। আর শেষে আমি যেটা বলবো যে অনেক সময় একটা সমস্যা দেখা যায় কি যে শঙ্কর ধানের ক্ষেত্রে চিটে হয়ে যাচ্ছে ধান। তার কারণ হচ্ছে আমরা কি করি, ধান যখন পেকে যায়, সে পেকে যাওয়ার 10 দিন আগে বা 15 দিন আগে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে সেচ দেওয়া বন্ধ করে দিই। এই যে সেচের কথা বললাম, শঙ্কর ধানের ক্ষেত্রে এই শেষ সেচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ শঙ্কর ধানের ক্ষেত্রে 2 বার কিন্তু এই যে শীষের বাড় বৃদ্ধি হয় বা দানা পুষ্ট হয় 2টো ফেজে। প্রথম একটা ফেজ এবং শীষ বের হওয়ার 25 দিনের মাথায় আরেকটা ফেজ, যে ফেজে কিন্তু এই দানার পুষ্ট হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আরেকবার শুরু হয়। এই যে শুরু হওয়ার সময়, সেই সময়টা শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধান কাটার অন্তত 15 দিন আগে আরেকটা সেচ, যেটা উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে লাগে না, এখানে কিন্তু দিতেই হবে, অন্যথায় কিন্তু ধান চিটে হয়ে যাবে। এই যে কথা আমি বললাম, যেগুলো কথা, সেই কথাগুলো মাথায় রেখে যদি কৃষক বন্ধুরা চাষ করে থাকেন, তাহলে কিন্তু অনায়াসেই ঈপ্সিত ফলন তারা পাবেন। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বে আমরা শুনছিলাম শঙ্কর ধান চাষের বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুমন দেবনাথ, সহকারী উদ্ভিদবিদ, চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন
কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।